মধ্যপ্রাচ্য যুদ্ধের আগুনে জ্বলছে, আর তাতে সংশয় তৈরি হচ্ছে আমাদের মনে। কেন হবে না বলুন তো? সংশয় কোথায় জানেন? আমাদের রান্নাঘরে এসে এই যুদ্ধের আঁচ পড়বে না তো? এই ভয়গুলো তৈরি হয় আমাদের মনে। আজ আপনাদের সাথে আলোচনা করব সেই বিষয় নিয়ে। ইরান ইসরায়েলের যুদ্ধ যদি বড় আকার নেয় তাহলে বিশ্বে ঠিক কি প্রভাব পড়বে? সবচেয়ে বড় কথা, ভারত বাংলাদেশে যে প্রবাসী শ্রমিকরা রয়েছেন মধ্যপ্রাচ্যের দেশগুলিতে, সেই প্রভাবে আমাদের দেশের ঘরে ঘরে দোরগোড়ায় এসে কি তার প্রভাব পড়তে পারে? সেই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা। আমার সাথে প্রতিদিনকার মতো রয়েছেন সাংবাদিক বিশ্লেষক, আমাদের প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস ঘোষ রয়। দাদা, আপনাকে স্বাগত আমাদের আলোচনায়। এই বিষয় নিয়ে আমরা তো আলোচনায় আসবোই যে ভারত বাংলাদেশের প্রবাসী শ্রমিকরা, বহু লক্ষাধিক প্রবাসী শ্রমিক রয়েছে মধ্যপ্রাচ্যে, তাদের উপর তাদের ঘরে ঠিক কি প্রভাব পড়তে পারে। কিন্তু তার আগে আমরা একটা প্রতিবেদন দেখবো আমাদের। দূর দেশের যুদ্ধ, কিন্তু তার ধাক্কা যেন এসে লাগছে আমাদের ঘরের দরজায়। ইরান ইসরায়েলের যুদ্ধের উত্তাপ কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। যুদ্ধের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটা শুধু দুই দেশের সীমান্তে আটকে থাকে না, যুদ্ধের ঢেউ আছড়ে পড়ে দূর থেকে বহু দূরে। ইরান ইসরায়েল যুদ্ধ কোনো বড় আকার নিলে পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, অর্থনীতি ও স্থিতিশীলতার উপর বিশাল ধাক্কা আসতে পারে। ফলে সেখানে থাকা বিদেশি শ্রমিক, বিশেষ করে বাংলাদেশের শ্রমিকরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে পড়বেন। বর্তমানে মধ্যপ্রাচ্যে প্রায় 70 থেকে 80 লাখ বাংলাদেশি কর্মী কাজ করেন। তারা মূলত সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ওমান, বাহরাইন, লেবানন এসব দেশে ছড়িয়ে রয়েছেন। আর প্রবাসীরাই রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে অনেকটা সচল রাখেন। মধ্যপ্রাচ্যের এই দুই দেশের সংঘাত বড় আকার নিলে সবচেয়ে বেশি তেলের দাম বাড়তে পারে। এতে মধ্যপ্রাচ্যের কিছু দেশের আয় বাড়লেও অপরিশোধিত অর্থনীতি ঝুঁকিতে পড়বে। বড় বড় মেগা প্রকল্পগুলি বন্ধ হতে বসবে। ফলে অনেক বাংলাদেশি শ্রমিকের চাকরি হারানোর সম্ভাবনা তৈরি হবে। অনেক দেশ খরচ কমানোর জন্য শ্রমিক ছাঁটাই করতে শুরু করবে। বিশেষ করে বাংলাদেশের শ্রমিকদের সৌদি আরব, কুয়েত, কাতার, আরব আমিরাত এইসব দেশে নির্মাণ খাতে বেশি চাহিদা। কনস্ট্রাকশন, সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশি এই সেক্টরেই কাজ করেন। বিল্ডিং, রাস্তা, ব্রিজ, মেট্রো রেল, এয়ারপোর্ট নির্মাণে শ্রমিক, রাজমিস্ত্রি, ইলেকট্রিশিয়ান ইত্যাদি পদে বাংলাদেশি শ্রমিকদের চাহিদা অনেকটাই বেশি। তাই যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হলে এই ধরনের প্রকল্পের কাজ বন্ধ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে কাজ হারাতে পারেন বহু শ্রমিক। সবশেষে হিসাবটা ঠিক এক জায়গায় গিয়েই দাঁড়াচ্ছে। যদি কোনো রকম যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়, সেক্ষেত্রে শুধু দুটো দেশ ক্ষতির মুখে পড়বে না, সমস্যায় পড়বে বিশ্বের বহু দেশের মানুষ। প্রতিবেদনটা শুনলেন, এখানে উল্লেখিত রয়েছে যে ভারত বাংলাদেশের যে সংখ্যক শ্রমিক রয়েছে, বাংলাদেশের শ্রমিক রয়েছে মধ্যপ্রাচ্যে, অর্থাৎ ওমান, কাতার, ইয়েমেন, এই সমস্ত জায়গায় বাংলাদেশের শ্রমিকের চাহিদা কিন্তু প্রচুর। বাংলাদেশের শ্রমিকরা কিন্তু কনস্ট্রাকশন, নির্মাণ কাজে এখনো পর্যন্ত নিয়োগ, সেখানে বাংলাদেশের শ্রমিকরা বড় ভূমিকা পালন করে সেখানে। এই যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি, এই যুদ্ধ পরিস্থিতি একটা বড় আকার ধারণ করতে পারে বলে একটা আশঙ্কা করা হচ্ছে। কারণ যেভাবে দিন যাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে যুদ্ধ থামার থেকে যুদ্ধ আরো বড় আকার নিচ্ছে। কারণ আক্রমণ পাল্টা আক্রমণ, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আর তাতে দাঁড়িয়ে আমাদের দোরগোড়ায় এসে এর আঁচ পড়বে না তো? সে বিষয়ে আপনার সাথে একটু কথা। দেখো, মধ্যপ্রাচ্যের যে এই মুহূর্তে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এরকম বিষয়টা যদি এইভাবে বলি, পাশের বাড়িতে আগুন লাগলে আমার বাড়িতে যে ক্ষতি হবে না এটা বলার অপেক্ষা রাখে না। মধ্যপ্রাচ্যে আমরা জানি যে প্রায় কয়েক লক্ষাধিক কয়েক লক্ষ শ্রমিক মধ্যপ্রাচ্যে বাংলাদেশ থেকে তারা কাজ করতে যান, বিভিন্ন সময় যান এবং স্থায়ীভাবে ওখানে থেকে কাজ করেন। যেমন ভারত থেকেও অনেক মানুষ ওখানে কাজ করেন। এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, আজকে সকাল ভারতীয় সময় ভোরবেলা ঘুম থেকে উঠেই যেটা আমরা যে পরিস্থিতিটা দেখতে শুরু করেছি, সেটা একেবারে কিন্তু যুদ্ধ দোরগোড়ায়। ইতিমধ্যেই আমরা জানি যে ইরানে একটা বড় মাপের একটা ধাক্কা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, এবং আমরা গণমাধ্যমেই দেখলাম যে ইরানের তরফ থেকেও নাকি একটি সাবমেরিনে, মার্কিন রণতরীতে একটি ধাক্কা দেওয়া হয়েছে। কিন্তু এই পরিস্থিতি এবং রাষ্ট্রসংঘ অত্যন্ত এই বিষয়ে কিন্তু শঙ্কিত, সংশয় প্রকাশ করেছে। কতগুলো পয়েন্ট এখানে বলি, সেটা হচ্ছে যে যারা বাংলাদেশ থেকে যে সমস্ত শ্রমিকরা, নির্মাণ শ্রমিক, বিভিন্ন সেক্টরে যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যারা কাজ করেন, বিভিন্ন শহরে যারা কাজে নিয়োজিত, তাদের কিন্তু এই মুহূর্তে একটা কর্মসংস্থানের কিন্তু একটা অনিশ্চয়তার জায়গা দেখা দিতে পারে। এটা গেল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, যারা এখন ওখানে কাজে রয়েছেন, এই সময় দাঁড়িয়ে একটা অস্থির সময় সেই সব দেশে রয়েছে। তো স্বাভাবিকভাবে তারা যে প্রতি মাসে কাজ করেন, তারা যে বেতনটা পান,
সেই রেমিটেন্সটা পাঠাতে তারা এখানে পারবে না, তাদের দেশে পাঠাতে পারবে না। তাদের দেশে পাঠাতে পারবে না মানে বাংলাদেশের মাটিতে কিন্তু ফরেন মানি আসাটা যেমন বন্ধ হবে, পাশাপাশি যে সমস্ত পরিবারের লোকেরা মানে বিদেশে রয়েছেন, কাজকর্ম করছেন এবং তাদের পরিবার কিন্তু অর্থকষ্টে একটা সংকটের জায়গা তৈরি হবে। পাশাপাশি যারা ওখানে বসে কাজ করছেন তারা একটা নিরাপত্তাহীনতায় যেমন ভুগবেন, বাড়ি থেকে কয়েক হাজার মাইল তারা দূরে ওখানে অবস্থান করছেন, যুদ্ধের পরিস্থিতি আমাদের দিক দিয়ে আমি যদি বিচার করি, আমি যেটা যদি যুদ্ধের আবহের কোনো স্থানে থাকি, সেখানে আমার বাড়ির লোক যোগাযোগ করতে পারছে না কোনোভাবে। এখন বুঝতেই পারছো যেরকম একটা ধ্বংসলীলা চলছে সে দেশে দাঁড়িয়ে, তো টেলিকমিউনিকেশন, টেলিফোন সিস্টেম, সেলফোন এগুলো কতটা সে কার্যকরী করা যাবে, ইন্টারনেট কতটা পাবে, তারা যেমন যোগাযোগ করতে পারছে না, বাড়ির লোকেরা যেমন মানসিক চাপ, তাদেরও মানসিক চাপ এবং তারা নিরাপত্তাহীনতায় ভুগবে যে আমাদের কখন প্রাণটা চলে যায়। পাশাপাশি রয়েছে বাধ্যতামূলক করতে পারে সে দেশের প্রশাসন, যারা চাকরিতে রয়েছে একটা আশা নিয়ে লোকে বিদেশে চাকরি করতে যায়, এরকম পরিস্থিতি হলে তাদেরকে ফিরিয়ে দেওয়া হতে পারে। সেই ফিরিয়ে দেওয়া হলে কি হবে, একটা নতুন কর্মসংস্থানের সংকট পরিস্থিতি, তারা আবার নতুন কোথায় কাজ পাবে, এতগুলো প্রায় 5টা পয়েন্ট। এরপরে থাকবে যে যারা বাংলাদেশ থেকে যেসব নির্মাণ শ্রমিক বা যে সমস্ত শ্রমিকরা বিদেশে কাজ করতে যান, তারা যদি কোনো কারণে দেশে ফিরে আসতে হয়, তারা যেমন অর্থ সংকটে ভুগবে, তাদের পরিবার যেমন অর্থ সংকটে ভুগবে, নতুন তারা কাজ আবার কোথায় পাবে, সেটা একটা বড় ব্যাপার। সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ সরকারের উচিত হবে যে যারা এই নির্মাণ মানে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সেক্টরে যারা কাজ করতে বিদেশে যান, অবশ্যই তারা দেশের অনুমতি নিয়ে যান, পাসপোর্ট পান, এবং একটা বাংলাদেশ থেকে অনেক মানুষ যায়, ভারত থেকেও অনেক মানুষ যায়, সেই জায়গা থেকে সে দেশের সরকারের একটা ইয়ে থাকবে যে এই মানুষগুলো গেলে কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক ডেভেলপমেন্ট অনেকটা হয়, ফরেন মানিটা আসে। সেই জায়গা থেকে বাংলাদেশ সরকারের একটা সক্রিয় ভূমিকা থাকা দরকার। এখন যেহেতু অন্তর্বর্তী সরকার, তুমি বুঝতেই পারছো, এরকম একটা পরিস্থিতি যদি তাদের ফিরে আসতে হয়, এটা কিন্তু একটা খুব মানে সংকটময় পরিস্থিতির মোকাবিলায় তারা পড়বে। একদমই তাই। সবশেষে যে কথাটা এসে দাঁড়ায়, দূর দেশে যুদ্ধ হয় কিন্তু তার আজ যেন আমার আপনার ঘরে এসেই পড়ে। কেননা যুদ্ধ হচ্ছে মধ্যপ্রাচ্যে, দক্ষিণ এশিয়ার মানুষ সংকটে এবং চিন্তার মুখে। কেন বলতে হচ্ছে এই কথা? কারণ যুদ্ধটা দূর দেশে হলেও সেই যুদ্ধের যে শব্দ, বোমা, আওয়াজ, সেগুলো আমাদের কান পর্যন্ত এসে পৌঁছাচ্ছে না। ধ্বংসলীলাগুলো আমরা হয়তো টিভির পর্দায় দেখতে পাচ্ছি, কিন্তু তার প্রভাব আমাদের ঘরের দোরগোড়ায় এসে পড়ছে। একটা যুদ্ধ শুধুমাত্র দুটো দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না, কেননা দুটো দেশ যুদ্ধ করে, দুটো দেশ যুদ্ধ করার ফলে তাদেরকে যে জিনিসগুলো যোগাতে হয় তার জন্য যুক্তরাষ্ট্রের মতো দেশের অর্থনীতিও কিন্তু চলে যেতে পারে। কেন বলছি এই ধরনের কথাগুলো? কেননা যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ সাহায্য পেতে পারে এক পক্ষ, সেই সাহায্য করতে গিয়ে ডলারের মূল্য কমে যেতে পারে, এরকম পরিস্থিতির মুখে পড়তে হতে পারে। এছাড়াও মধ্যপ্রাচ্য যেমন ওমান, কাতার, সৌদি আরব, এই সমস্ত জায়গায় বহু সংখ্যক শ্রমিক রয়েছে ভারত বাংলাদেশ থেকে। আমি যদি হিসাবটা বলি তাহলে প্রায় 80 লক্ষের কাছাকাছি শ্রমিক, বাংলাদেশি প্রবাসী শ্রমিক সৌদি আরব, ওমান, কাতারে যেখানে রয়েছে কর্মরত, এবং সেখান থেকে একটা বড় অঙ্কের রেমিটেন্স তারা পাঠান। আর সেই রেমিটেন্স কিন্তু দেশীয় অর্থনীতির ভিত তৈরি করে। তাই একজন প্রবাসী শ্রমিক তার ঘর শুধু সামলাচ্ছেন না, সামলাচ্ছেন দেশের অর্থনীতিকে তারা স্ট্রং করার জন্য কিছু সংখ্যক ভূমিকা নিচ্ছে। তাই সব মিলিয়ে কিন্তু একটা বড় সংকটের মুখোমুখি আমরা হতে চলেছি, সেটার একটা চিন্তার ভাঁজ থাকে। এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে দাদা আপনাকে জিজ্ঞেস করতে চাই যে এখানে এইরকম যদি পরিস্থিতির মুখোমুখি হতে হয়, আমরা আজ সকালবেলা আমেরিকার যে হস্তক্ষেপ দেখলাম, কারণ সময় দেওয়া হয়েছিল আমেরিকার তরফ থেকে যে আগামী দু সপ্তাহের মধ্যে তাদেরকে চুক্তি সাইন করাতে হবে। কিন্তু 2 সপ্তাহ বলে 1 সপ্তাহ তো পুরোপুরি কাটলো না, তার আগেই তো তারা ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে লিখে জানিয়েছেন তারা হস্তক্ষেপ করেছেন এবং পারমাণবিক ক্ষেত্রে এক বিপুল পরিমাণ আঘাত হানতে পেরেছে আমেরিকা ইরানের। এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে পাল্টা সংঘর্ষ মানে পাল্টা আক্রমণ একটা বড় পর্যায়ে চলে যাচ্ছে। তাহলে যদি প্রবাসী শ্রমিকরা বিপদের মুখে পড়েন, দেশের সরকার অর্থাৎ বাংলাদেশের সরকার এই বিষয়ে কি করণীয় এবং কি করলে তাদের শ্রমিকদের তারা বাঁচাতে পারবেন? কারণ বাংলাদেশের এই মুহূর্তে দাঁড়িয়ে যে কর্মসংস্থানের জায়গাটা বলি, সেটাও কিন্তু মানে বিশেষজ্ঞদের মত যেটা, যে বাংলাদেশে কিন্তু এখনো পর্যন্ত নিয়োগ প্রক্রিয়াটা খুব ভালোভাবে নেই, সচল নেই, যে এখানে এসেই যে তারা একটা তাড়াতাড়ি করে কিছু পেয়ে যেতে পারেন বা কিছু কর্মসংস্থানের বিপুল অভাব রয়েছে। সেখান থেকে কি বলবেন?
দেখো, এখন যে পরিস্থিতিটা তোমাকে আগেই বললাম, যে মধ্যপ্রাচ্যের কোনো দেশে যুদ্ধ হচ্ছে মানে কিন্তু ভাববার কোনো কারণ নেই যে আমাদের টেনশন নেই। এই পরিস্থিতি যদি আগামী 7 দিন চলতে থাকে, আমি একেবারে দায়িত্ব নিয়ে বলতে পারি আমাদের দেশে পেট্রোলিয়াম যেসব দ্রব্য আছে তার দাম কিন্তু বেড়ে যেতে থাকবে। পাশাপাশি আমাদের যে পরিমাণে দরকার হয় আমাদের দেশে আমদানির ক্ষেত্রে, সে আমদানির ক্ষেত্রেও কিন্তু একটা সংখ্যা কিন্তু টান পড়তে পারে। তো পাশাপাশি যে এই যে ইসরায়েলের সঙ্গে যে ইরানের যুদ্ধ, মার্কিন সরকার যে ইনভলভ হয়ে গেল, তারা বলেছিল 2 সপ্তাহ, সেই 2 সপ্তাহ পরে 24 ঘন্টা কি 48 ঘন্টাও কিন্তু কাটেনি। তাদের একটা ভয়াবহ একটা হস্তক্ষেপ গত রাতে, মধ্যরাতে যেটা ঘটেছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাংলাদেশের এই যে নির্মাণ শ্রমিক বা বিভিন্ন সেক্টরে যেসব শ্রমিকরা, যে পরিসংখ্যান বললে মধ্যপ্রাচ্যে প্রায় 80 লক্ষ শ্রমিক, তারা তাদের রুটি রুজি শুধু নয়, তারা দেশের অর্থনীতিকেও একটা স্ট্রং জায়গায় নিয়ে যায়, একটা সাউন্ড জায়গায় নিয়ে যায়। কিন্তু এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা কতখানি তাদের লোকেদেরকে নিয়ে আসতে পারবে দেশে, এটা একটা বড় প্রশ্নের মুখে। কেননা এই যুদ্ধের আবহে কিন্তু বিমান চলাচলের ব্যাপারটা একটা একটা মধ্য জায়গায় থেকে যায় এবং নিরাপত্তার কারণেই সেটা থেকে যায়। পাশাপাশি এখনো পর্যন্ত কিন্তু বলে তারা দেয়নি যে এখান থেকে তাদেরকে চলে যেতে হবে বা প্রত্যাবর্তন বা কেউ ভয় ফিরে আসতে পারবে। সবটাই তো একটা অর্থের দরকার, যোগাযোগ ব্যাপারটাকে সচল থাকতে হবে, তবে তো পারবে। কিন্তু এরকম যদি পরিস্থিতি হয় যে ভেঙে পড়ার মতন পরিস্থিতি, তাদেরকে ফিরে আসতে হচ্ছে, তখন বাংলাদেশের সরকার আরো ইউরোপিয়ান যেসব কান্ট্রিগুলো আছে তাদের সঙ্গে যোগাযোগ করবে, তাদেরকে কিভাবে পাঠানো যায় সেগুলো অনেক পর্যায়ক্রমে অফিসিয়ালি ব্যাপার আছে। পাশাপাশি তুমি জানো যে এখন এই মুহূর্তে বাংলাদেশের যা সার্বিক পরিস্থিতি, অন্তর্বর্তী সরকার এখন দেশটাকে পরিচালনা করছে, তার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, এবং এখন নির্বাচনের কথা বাংলাদেশে ভাবা হচ্ছে, এবং বাংলাদেশে একটা সার্বভৌমত্ব দেশ, একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা সরকার ক্ষমতায় আসুক, তার জন্য কিন্তু সেই কাজকে ত্বরান্বিত করার জন্য কিন্তু বিভিন্ন পর্যায়ক্রমে কার্যপ্রণালী চলছে। কিন্তু তার মধ্যে যদি এইটা একেবারে গোদের ওপরে বিষ করার মতো এখন যদি এই বিষয়টা ঢুকে যায়, তাহলে বুঝতে হবে কিন্তু একটা পুরো বিষয়টা কিন্তু ঘেটে গেল, বাংলাদেশের জন্য কিন্তু ঘেটে গেল। যে দেশের 80 লক্ষ শ্রমিক বিদেশে কর্মরত, তাদেরকে যদি ফিরে আসতে হয় বা তারা যদি আতঙ্কে থাকে, নিরাপত্তায় থাকে, সে দেশের মানুষরা সরকারের কাছে বলবে, তখন সরকার কি করণীয়? একটা খুব ডামাডোলের পরিস্থিতির মধ্যে পড়লো। শুধু বাংলাদেশ না, ইন্ডিয়াও কিন্তু। ইরান থেকে তুমি গত পরশুদিন 110 জন ছাত্রকে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং ইরানের হেলিকপ্টার আমাদের দেশ থেকে যাওয়ার কথা অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু কি করে আনবে? আকাশ পথে তুমি ঢুকতে পারবে, তবে তো তুমি আনবে। ভারত সরকার, এটা একটা খুব ডামাডোল পরিস্থিতি কিন্তু তৈরি হলো এই মুহূর্তে। কিন্তু এই মুহূর্তে কিন্তু যারা বিশ্ব রাষ্ট্রনায়ক আছেন, তারা কিন্তু এই যুদ্ধের মধ্যে না ঢুকে শান্তির জন্য কিন্তু তারা ইনভলভ হন। তুমি জানো যে রাষ্ট্রসংঘ কিন্তু একটা সংখ্যা প্রকাশ করেছে যে এরকম ইনভলভমেন্ট, এরপরে কিন্তু পর্যায়ক্রমে কিন্তু এক একটা দেশকে কিন্তু ওয়ার্ন করতে শুরু করবে। রাশিয়া আছে, চীন আছে, ইয়েমেনের ইহুদিরা কিন্তু ইতিমধ্যেই কিন্তু মার্কিন সরকারের এগেনস্টে একটা যুদ্ধের ঘোষণা দিয়েছে। আমি একটু আগে একটা মিডিয়ায় দেখছিলাম। এই সব মিলিয়ে কিন্তু একটা জোরালো পরিস্থিতি এই মুহূর্তে, এবং বাংলাদেশের এই নির্মাণ শ্রমিকরা বা যেসব বিভিন্ন সেক্টর যে শ্রমিকরা রয়েছেন, তারা কিন্তু একেবারে খুব আশঙ্কায় শঙ্কিত অবস্থায় রয়েছে, এবং তাদের পরিবার রয়েছে, সরকার রয়েছে, দেশের মানুষ রয়েছে। এই জায়গায় কিন্তু আমাদের দক্ষিণ এশিয়ার যে আরো অন্যান্য দেশ, আমাদের কিন্তু এক কাট্টা হয়ে এই যুদ্ধের বিরুদ্ধে কিন্তু পথে নামতে হবে। এখানে দাঁড়িয়ে যে পরিস্থিতি, তাতে দেখাই যাচ্ছে পরিস্থিতি খুব সংকটের মুখে। কিন্তু বাংলাদেশে এই মুহূর্তে বাংলাদেশের মানুষ ইউনূস সরকারের উপর আশাবাদী। তারা জানে যে ইউনূস সরকার মানুষকে রক্ষা করার জন্য সর্বদা এগিয়ে আসবে। কিন্তু এখানে আরো বড় বড় অনেক প্রশ্ন উঠে আসে যে এই যে এইরকম পরিস্থিতি, এরকম একটা পরিস্থিতি পুরো অবনতির পথে যাচ্ছে। একটা ছোট্ট উদাহরণ দিয়ে যদি বোঝাই, আমার আপনার সন্তান কিংবা আমাদের বাড়ির যে বাবা মা যারা থাকেন, তারা কি করেন? সন্তানদের আগলে রাখা, সঠিক পথে নিয়ে যাওয়ার, পরিচালনা করার চেষ্টা করেন। যে কোনো জায়গায় ভুল হচ্ছে সেখান থেকে সরিয়ে এসে আমরা সঠিক পথে নিয়ে যাব। যারা আমাদেরকে শাসন করেন, তাদের তো এটাই কাজ। তাদের তো এটা কাজ নয় যে অমুক জায়গায় গন্ডগোল হলো, তুমি বারে বারে প্রতিক্রিয়া দাও, বারে বারে প্রতিক্রিয়া দিয়ে তুমি সেখানে আরো বড় ঝামেলায় জড়িয়ে পড়ো, সেই ঝামেলাটাকে বড় আকার নাও। তাতে ক্ষতি কার? দুপক্ষেরই তো ক্ষতি। ক্ষতি তো শুধু অন্য আমার বিপক্ষে যে দাঁড়িয়ে আছে তার নয়,
ক্ষতি তো দুপক্ষে। তাই যে আমাদের শাসন করছেন, যে আমাদের দায়িত্ব পালন করছে, অর্থাৎ রাষ্ট্র নেতা, বড় বড় দেশগুলো যেগুলো রয়েছে, যেগুলো বিশ্বের মাথার উপর বসে রয়েছে, তাদের হয়তো দায়িত্ব এই মুহূর্তে এই ব্যাপারগুলোকে একটু হাতের মধ্যে আনার। হাতের বাইরে যদি সব চলে যায়, তখন শুধু দক্ষিণ এশিয়া নয়, শুধু মধ্যপ্রাচ্য নয়, পশ্চিমী দুনিয়াতেও কিন্তু একটা সমস্যার মুখোমুখি হতে হবে। দেখো, যারা নেতৃত্ব দেয়, যারা নেতৃত্ব দেয় কোনো কিছুর ক্ষেত্রে, পৃথিবীতে এত দেশ আছে, সেই দেশের মধ্যে কতগুলো উন্নয়নশীল দেশ আছে, প্রথম সারির দেশ আছে, সে দেশের রাষ্ট্রনায়করা আছে, যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের কিন্তু দায় বা দায়িত্ব, যে ক্ষমতায় নেই বা যে তোমার থেকে অনেক ছোট, তাকেও কিন্তু সমান চোখে দেখা উচিত। সেই নেতৃত্ব দিতে গিয়ে যদি আমি ক্ষমতাবান, আমি ক্ষমতাধর দেশ, আমি 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 যেটা বলবো সেটা শুনতে হবে, এই পরিস্থিতি যদি যায়, তাহলে কিন্তু সেই নেতৃত্বের এগেনস্টে কিন্তু আরো যারা নিচুতলার লোকেরা থাকে তারা কিন্তু একটা বিদ্রোহ ঘোষণা করে। এখন বিষয়টা হচ্ছে যে এই সময় দাঁড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্র সরকার যে কাজটা করলো বা করেছে, সেটা পৃথিবীর অন্যান্য দেশের রাষ্ট্রনায়করা কি চোখে দেখবেন সেটা তো তারা ভাববেন। কিন্তু আমি একজন সচেতন নাগরিক, বিশ্ব নাগরিক, ভারতবর্ষের একজন স্বাধীন নাগরিক, আমি পেশায় সাংবাদিকতা করি, আমি বলবো যে আমার যে বিচার বিশ্লেষণ, আমার যে বুদ্ধিমত্তা, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এটা কিন্তু একটা মানে ডুয়েল ক্যারেক্টারের কাজ হয়েছে, আমার একটা ব্যক্তিগত মত। তার কারণ যে যার পক্ষে, যার হাতে শান্তি বয়ে আনার দায়িত্ব থাকতে পারতো, সে যদি অশান্তি বয়ে নিয়ে আসে, তাহলে পরিস্থিতি কিন্তু তার দিকে কিন্তু আঙুল তুলবে। একজনের সঙ্গে একজনের ঝামেলা লাগতেই পারে, কিন্তু সেটা একজন যে মিটাতে পারবে সেই কিন্তু প্রকৃত নেতা, মানে যে শান্তিটা নিয়ে আসতে পারবে। তো স্বাভাবিকভাবে এটা সময় বলবে, পরিস্থিতি কিন্তু খুবই ঘোরার দিকে যাচ্ছে। দুই ভাইয়ের মধ্যে ঝামেলা লাগলে বাবা মারই তো দায়িত্ব সেটা মিটিয়ে ফেলানো। একদমই তাই। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে দেখা যাচ্ছে ইরানের কথা যদি বলতে হয়, সেক্ষেত্রে কিন্তু ইরানের শক্তি যে খুব কম, ইরান যে দুর্বল, এগুলো ভাবা খুব ভুল হবে। কেননা ইরানের যে প্রাকৃতিক শক্তি, মানে ইরানের যে প্রাকৃতিক শক্তির পরিমাণ, সেটা অকল্পনীয়। বিশ্বের 4র্থ স্থানে রয়েছে ইরান প্রাকৃতিক শক্তির দিক থেকে। সেখানে দাঁড়িয়ে ইসরায়েলও এগিয়ে রয়েছে, কিন্তু সেটা প্রযুক্তির দিক থেকে। প্রযুক্তি আর প্রাকৃতিক শক্তি, এই দুটোর মধ্যে আকাশ পাতাল একটা ডিফারেন্ট রয়েছে। কারণ আকাশ পাতাল ডিফারেন্ট এ কারণেই যে প্রাকৃতিক শক্তিকে নষ্ট না করলে নষ্ট হওয়া নয়, কিন্তু প্রযুক্তি কতদিন সাথ দেবে সেটা একটা প্রশ্নের মুখে থাকে। তাই ইরান ইসরায়েলের যুদ্ধ পরিস্থিতিতে ইরানকে যদি খুব ছোট করে ভাবা হয়, ইরানকে যদি খুব দুর্বল ভাবা হয়, সেটাও একদিক থেকে ভুল হচ্ছে। কেননা ডোনাল্ড ট্রাম্পের হাজারো হুমকির মুখে পড়েছে ইরান, ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন কথার মুখে পড়েও কিন্তু চোখে চোখ রেখে সেই জবাব দিয়েছে আলী খামেনি। এখানে কেউ কাউকে ছোট করে দেখার বিষয় নয়, বিষয়টা হচ্ছে যে ইরান ভৌগোলিকগতভাবে, প্রাকৃতিকগতভাবে তারা যে শক্তির অধিকারী, সেই শক্তিটাকে শুধু তারা ভোগ করছে, গোটা বিশ্ব ভোগ করছে। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের সেই প্রাকৃতিক শক্তিকে ধ্বংস করতে পারলে তাদেরকে শায়েস্তা করা যাবে, এটা যদি কেউ মানসিকতা পোষণ করে, তাহলে দেখবে গোটা বিশ্বের অন্যান্য দেশ ইরানের থেকে যে প্রাকৃতিক শক্তি নিয়ে আমরা সচল থাকছি, আমরা উজ্জীবিত হচ্ছি, আমাদের চলমান শক্তি যে আবহমান ধরে চলে আসছে, গোটা বিশ্ব যেভাবে চলছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে তাদের সেই শক্তিকে কেউ যদি অবদমিত করতে চায়, প্রাকৃতিক শক্তিকে ধ্বংস করতে চায়, তাহলে কিন্তু ভুল বার্তা যাবে এবং পরিস্থিতি কিন্তু তখন তার দিকে কিন্তু সকলে আঙুল তুলবে। এটা আমার অভিমত, এটা আমার নিজস্ব বিশ্লেষণ। সেই জায়গায় কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সরকার বা যে কোনো যারা এই জাতীয় কার্যকলাপ করবে, তাদেরকে কেউ কিন্তু রেয়াত করবে না বলে আমার এটা মনে হয়। ধন্যবাদ দাদা আপনাকে আজকের এই বিশেষ আলোচনায় আমাদের সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভারত বাংলাদেশের বহু প্রবাসী শ্রমিক আমরা জানি এই মুহূর্তে রয়েছেন মধ্যপ্রাচ্যে। তারা নিরাপদে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যে যেখান থেকে দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না যে এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতির মধ্য দিয়ে আপনারা যাচ্ছেন এবং কেমন পরিস্থিতিতে রয়েছেন, কারণ আপনাদের কথা কিন্তু বলাই আমাদের কাজ। তাই কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ফিরবো আমরা। ততক্ষণ আপনারাও প্রথম কলকাতার সাথে থাকুন। আজকের এই আলোচনা ঠিক কেমন লাগলো সেটাও জানিয়ে যাবেন। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। পরবর্তী আলোচনা নিয়ে আবার আসবো।